পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের ক্লাস নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে এসেছি। আজকে ফিজিক্যাল সায়েন্সের যে টপিকসের উপরে বা যে বিষয়ের উপরে এই টিউটোরিয়ালটি শুরু হতে চলেছে, সর্বপ্রথম আমরা সেই টপিকস একটু জেনে নেই। তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি বোর্ডে অলরেডি লিখে রেখেছি। কি লিখে রেখেছি? ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্স, শক্তির যথাযথ ব্যবহার। অর্থাৎ এই যে শক্তির যথাযথ ব্যবহার, এই শক্তির যথাযথ ব্যবহার নিয়ে আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করব। এটি কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের প্রথম অধ্যায়। প্রথম যে অধ্যায় আছে সেই প্রথম অধ্যায়েরই আরেকটি পার্ট, শক্তির যথাযথ ব্যবহার। এর আগে কিন্তু তোমাদের আমি প্রথম যে অধ্যায়, এই অধ্যায়ের কিন্তু পার্ট পার্ট করে বেসিক সমেত প্রত্যেকটি বেসিকের আবার আমি কিন্তু শর্ট কোশ্চেন সেখানে আপডেট দিয়েছি। যারা দেখোনি তাদের কাছে অনুরোধ করব তারা দয়া করে আগের ক্লাসগুলি একটু মনোযোগ দিয়ে দেখো। প্রত্যেকটি ক্লাস খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ক্লাস, ক্লাস 10 এর জন্য কিন্তু। তো তোমরা কেউ এই ক্লাসগুলো মিস করো না। এখান থেকে কোশ্চেন তোমাদের থাকবেই থাকবে। আর আমি যেভাবে বেসিক আলোচনা করি এবং বেসিকের উপর ডিপেন্ড করে যেভাবে আমি কোশ্চেনগুলো সেট করি, প্রত্যেকটি কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। যাই হোক, তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো একটু দেখবা। আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসব। এই যে তোমাদের শক্তির যথাযথ ব্যবহারের মধ্যে যে টপিকস আমাদের পড়তে হবে, যে বিষয়গুলি, সর্বপ্রথম সেটি হচ্ছে ফুয়েল। ফুয়েল মিন্স হচ্ছে জ্বালানি। তার মানে আমাদের জানতে হবে যে জ্বালানি কি বা জ্বালানি কাকে বলে। এই বিষয়টা আমরা একটু জেনে নিই। দেখো, আমি অলরেডি লিখে রেখেছি। সেটি কি? যেসব পদার্থ, এমন কিছু পদার্থ, তাই না, যে সমস্ত পদার্থ বাতাস, বাতাসের মধ্যে আমাদের কি আছে? অক্সিজেন, তাই না? অর্থাৎ বাতাসে বা অক্সিজেনে যদি পোড়ানো যায়, যদি কোনো পদার্থকে, সেই পদার্থ থেকে তখন কি হয়? প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে তাপ শক্তি নির্গত হতে থাকে। কি বললাম? কোনো পদার্থকে বাতাস অথবা অক্সিজেনে যদি পোড়ানো যায়, তাহলে সেই পদার্থ থেকে প্রচুর পরিমাণে তাপ শক্তি নির্গত হতে থাকে। একেই বলা হচ্ছে আমাদের জ্বালানি বা ফুয়েল। বোঝা গেল জ্বালানি? তাহলে জ্বালানি সম্বন্ধে তোমাদের কারো কোথাও কিন্তু সমস্যা থাকার কথা নেই। একদম সিম্পল এবং শর্টভাবে আমি ব্যাখ্যা করেছি। এবার আসবো আমরা জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানিটা কি? এটা খুব একটা ইম্পর্টেন্ট, আমাদের কোশ্চেনে থাকবে, পরীক্ষাতে থাকে। জীবাশ্ম জ্বালানি, জীবাশ্ম জ্বালানি হচ্ছে কয়েক লক্ষ বছর আগে। জীবাশ্ম কিভাবে তৈরি হয়েছে জানো? কয়েক লক্ষ বছর আগে উদ্ভিদের অথবা প্রাণীদের, এরা কি করেছে? মাটির নিচে চাপা পড়ে গেছে। কয়েক লক্ষ বছর আগে উদ্ভিদেরা এবং প্রাণীরা মাটির নিচে চাপা পড়ে গেছে। চাপা পড়ে তখন কি হয়েছে? বিভিন্ন রাসায়নিক পরিবর্তনের ফলে যে শক্তি উৎসে পরিণত হয়েছে তাদের বলা হচ্ছে জীবাশ্ম। বোঝা গেল কথাটা? জীবাশ্ম মানে কয়েক লক্ষ বছর আগে উদ্ভিদ ও প্রাণীরা মাটির নিচে পড়ে গেছে, চাপা পড়ে গেছে। চাপা পড়ার ফলে সেখান থেকে কি হচ্ছে? বিভিন্ন রাসায়নিক, এই যে রাসায়নিক কথাটা মনে রাখতে হবে, রাসায়নিক পরিবর্তনের ফলে যে ধরনের শক্তি উৎস ওখান থেকে কি হচ্ছে, বা যে ধরনের শক্তি উৎসে পরিণত হচ্ছে, তাকেই বলা হচ্ছে আমাদের এই জীবাশ্ম জ্বালানি। এখন জীবাশ্ম জ্বালানির মধ্যে কি কি হতে পারে? জীবাশ্ম জ্বালানি যেটা কি উদ্ভিদ থেকে যেটা পাওয়া যায়। জীবাশ্ম কথার অর্থ হচ্ছে উদ্ভিদ। দেখো, কয়লা, কয়লা একটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। পেট্রোল, পেট্রোল একটা জীবাশ্ম জ্বালানি। তারপরে আমাদের প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস, এরা হচ্ছে প্রত্যেকেই আমাদের জীবাশ্ম জ্বালানি। কারণ উদ্ভিদের থেকে কিন্তু এগুলো পাওয়া যায়, সেই জন্য হচ্ছে এগুলো হচ্ছে আমাদের এক একটা জীবাশ্ম জ্বালানি। এখন আমরা আসবো তাপন মূল্য। তাপন মূল্য কি বা তাপন মূল্য কাকে বলে? তাপন মূল্য হচ্ছে 1 গ্রাম পরিমাণ কোনো জ্বালানি, 1 গ্রাম, বেশি না, 1 গ্রাম পরিমাণ কোনো জ্বালানি অক্সিজেনের সম্পূর্ণ যদি জ্বালানো যায় বা দহনের ফলে যে তাপ উৎপন্ন হয়, তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে। তার মানে তাপন মূল্য কথার অর্থ হচ্ছে 1 গ্রাম যে কোনো ধরনের জ্বালানি আমরা অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণ, অক্সিজেনে কি করব? অক্সিজেনের সাহায্যে সম্পূর্ণ তাকে দহন করাবো। অক্সিজেনের সম্পূর্ণ দহন করানোর ফলে তার যে তাপ উৎপন্ন হবে, তাকে ওই জ্বালানির বলা হবে হচ্ছে আমাদের তাপন মূল্য। এখন এই তাপন মূল্য একটা একক আছে। কি একক?
এসআই একক, এসআই একক, এই একক হচ্ছে কেজে। কেজে মিনস হচ্ছে কিলোজুল অবলিক জি মানে হচ্ছে গ্রাম। তার মানে তাপন মূল্যের এসআই একক হচ্ছে কিলোজুল অবলিক গ্রাম। এই একটা শর্ট কোশ্চেন তোমাদের খুব মনে রাখতে হবে এখান থেকে, যে তাপন মূল্যের একক কি, বা তাপন মূল্যের এসআই একক হচ্ছে আমাদের কিলোজুল অবলিক গ্রাম। তাহলে তোমাদের এখান থেকে জ্বালানি, জীবাশ্ম জ্বালানি এবং তাপন মূল্য, এই তিনটে কারো কোথাও অসুবিধা নেই। এই তিনটের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের জীবাশ্ম জ্বালানি। এই জীবাশ্ম জ্বালানির যে এক্সাম্পলগুলা, সেই প্রত্যেকটা এক্সাম্পল তোমাদের মনে রাখতে হবে। যে জীবাশ্ম, কয়েকটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। সেটা হচ্ছে কয়লা হতে পারে, পেট্রোল হতে পারে, ডিজেল হতে পারে, আর প্রাকৃতিক গ্যাস। এই চারটি জিনিস তোমরা একটু ক্যাপচার করবা, খুবই ইম্পর্টেন্ট। এইবার আসি আমরা বিকল্প বা অপচলিত শক্তির উৎস। বিকল্প বা অপ্রচলিত শক্তি উৎস। আচ্ছা, এই বিকল্প বা অপচলিত শক্তি উৎস আসার আগে আমরা আরেকটু জানি, যেহেতু এখানে আমরা তাপন মূল্য সম্বন্ধে বললাম। এই তাপন মূল্যের যদি একটু খেয়াল করো তোমরা বোর্ডে, এই যে আমি একটা ছক লিখে রেখেছি, ছক, তাই না? এই ছকের মধ্যে প্রথমে আছে জীবাশ্ম জ্বালানি, আর একটা আছে তাপন মূল্য। তার মানে কোন জীবাশ্মের জ্বালানির কেমন তাপন মূল্য, সেই বিষয়টা একটু তোমাদের জানতে হবে। দেখো, যেমন কয়লা, কয়লার তাপন মূল্য হচ্ছে 16 কিলোজুল, কেজি আমি লিখে রেখেছি, কিলোজুল অবলিক গ্রাম থেকে 27, তার মানে 16 থেকে 27 কিলো জুল অবলিক গ্রাম কার কয়লার তাপন মূল্য। তারপর আমাদের কাঠ কয়লা, এবার কাঠ কয়লার তাপন মূল্য হচ্ছে 32 কিলো জুল অবলিক গ্রাম। তারপরে আমাদের কেরোসিন তেল, কেরোসিন তেল যে আমরা ব্যবহার করি, এর তাপন মূল্য 45 কিলো জুল অবলিক গ্রাম। তারপরে আমাদের ডিজেল, ডিজেলের 45.5 কিলো জুল অবলিক গ্রাম। তারপরে পেট্রোলের আমাদের 45.8 কিলো জুল অবলিক গ্রাম। খুবই ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে তোমাদের। প্রাকৃতিক গ্যাসের 33 থেকে 50, প্রাকৃতিক গ্যাস 33 থেকে 50 কিলো জুল অবলিক গ্রাম। তারপরে তোমাদের রান্নার গ্যাস, রান্নার গ্যাস, রান্নার গ্যাস হচ্ছে যেমন আমাদের এলপিজি, এলপির পুরো নাম হচ্ছে, সম্পূর্ণ নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। যে গ্যাস আমরা বাড়িতে ব্যবহার করি, সিলিন্ডারের মধ্যে যে গ্যাসটা থাকে, সেটা হচ্ছে আমাদের রান্নার গ্যাস, এলপিজি। এর তাপন মূল্য হচ্ছে 55 কিলো জুল অবলিক গ্রাম। খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই প্রত্যেকটা তাপন মূল্য তোমরা সুন্দরভাবে খাতাতে নোট করবা, নোট করে সিরিয়াল বাই সিরিয়াল মুখস্থ করে নিবা। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই যে রান্নার গ্যাস এলপিজি এর তাপন মূল্য কত। এই কোশ্চেনটা খুবই ভাইটাল একটা কোশ্চেন, তোমরা এটা কিন্তু মনে রাখবা, খুবই মনে রাখতে হবে এটা তোমাদের। আর এলপিজি এর সম্পূর্ণ কথা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ওকে, এইবার আসি আমরা এই যে বিকল্প বা অপ্রচলিত শক্তির উৎস। এখনো যে সমস্ত শক্তি উৎসের ব্যাপকভাবে প্রচলন করা হয়নি, তাকে বলা হচ্ছে আমাদের অপ্রচলিত শক্তি উৎস বা বিকল্প শক্তির উৎস। কি কি শক্তির উৎস এখনো আমাদের ব্যাপকভাবে প্রচলন হয়নি, সেটা কি? সৌরশক্তি, সৌরশক্তি কাজে লাগিয়েছে কিন্তু এখনো ব্যাপকভাবে প্রচলন হয়নি। বায়ুশক্তি, জোয়ার ভাটার শক্তি, ভূতাপ শক্তি, বায়োমাস শক্তি ইত্যাদি, এই হচ্ছে আমাদের অপ্রচলিত শক্তির উৎস। এই শক্তির উৎসগুলো কিন্তু তোমাদের সবসময় মনে রাখতে হবে। কি কি? সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটার শক্তি, ভূতাপ শক্তি, বায়োমাস শক্তি, প্রত্যেকটা হচ্ছে আমাদের অপ্রচলিত শক্তি উৎস। এইবার আসি আমরা পরের কোশ্চেন। দেখো, একটি সৌরকোষ, সৌরকোষ, সৌরকোষ কি? আমাদের সৌরশক্তি একটি অপ্রচলিত শক্তির উৎস। এখন এই অপ্রচলিত শক্তি উৎসের মধ্যে এই যে সৌরকোষ যে কথাটা, এই সৌরকোষ সিলিকনের সাহায্যে প্রস্তুত করা হয়। সৌরকোষ আমাদের দেখেছিল সোলার যে সেলগুলো হয়, দেখবে যে লাইটের সারাদিন কি হয়, সূর্যের আলোতে তোমাদের ওই সেলটা কি হয়, চার্জ হয় এবং রাত্রেবেলায় সেই আলোটা জ্বালানো হয়। এই হচ্ছে আমাদের সোলার সেল। এই সোলার সেলের মধ্যে এই যে সৌর কোষের যে সিলিকন, সিলিকন মানে হচ্ছে বালি, এই সিলিকনের সাহায্যে প্রস্তুত করা হয় একটি সৌরকোষ। সৌরকোষ মানে সেই সোলার সেল। ওই সোলার সেলটা আমাদের সিলিকন দিয়ে তৈরি করা হয়। এবার এই যে সিলিকন, এই সিলিকনের দুটো কি থাকে, স্তর থাকে, দুটো স্তর থাকে। ওই পাতটার মধ্যে, সৌরকোষের মধ্যে দুটো পাত আছে।
একটা হচ্ছে যেহেতু সিলিকনের সম্পূর্ণ হচ্ছে সিলিকন, কিন্তু সিলিকনের সাথে আমাদের আরও কিছু মিক্স অবস্থায় থাকে। কী কী থাকে? সিলিকন ব্রোন নামে একটা স্তর, আর একটা থাকে সিলিকন আর্সেনিক। কি বললাম? সিলিকন ব্রোন আর একটা হচ্ছে সিলিকন আর্সেনিক। এই দুটো স্তর পাশাপাশি এরা কি থাকে? লাগানো থাকে, এবং একটা উপর থেকে আর একটা তার থাকে, আর একটা নিচে থেকে তার থাকে। বুঝতে পারলাম? এটা চার্জিং পয়েন্টের জন্য। তো একটি সৌরকোষ সিলিকনের সাহায্যে প্রস্তুত করা হয়। তার মানে আমাদের কোশ্চেন এখানে আসতে পারে যে একটি সোলার সেল বা সৌরকোষে কি থাকে? সেটা হচ্ছে আমাদের সিলিকন। এবং কটি স্তর থাকে এখানে? দুটি স্তর। কিসের? সিলিকনের। সিলিকনের সাথে কি মিক্স থাকে? ব্রোন। একটা হচ্ছে সিলিকন ব্রোন, আর একটা থাকে হচ্ছে সিলিকন আর্সেনিক। এই দুটো স্তর দিয়ে হচ্ছে আমাদের সৌরকোষ তৈরি করা হয়। বোঝা গেছে? এইবার আসি আমরা পরের কোশ্চেন। পরের কোশ্চেনে এই যে বায়োমাস, যেটা একটি অপচলিত সৌরশক্তি, সরি, অপচলিত শক্তির উৎস, তাই না? এই যে বায়োমাস, এবার এই বায়োমাস শক্তিটা কি? বায়োমাস শক্তি হচ্ছে উদ্ভিদের মৃত অংশ, উদ্ভিদ উদ্ভিদের হচ্ছে মৃত অংশ এবং প্রাণীর বর্জ্য পদার্থকে বলে হচ্ছে বায়োমাস। বোঝা গেল কথাটা? উদ্ভিদের মৃত অংশটা আর প্রাণীদের যে বর্জ্য পদার্থ, এই পদার্থকে বলা হচ্ছে আমাদের বায়োমাস। কত সুন্দর কথা না? তাহলে বায়োমাস, এবার বায়োমাস কি কি হতে পারে? একটা হচ্ছে কাঠ, কাঠ যেহেতু উদ্ভিদ বলেছে কাঠ, তারপরে কৃষিজ বর্জ্য, আর একটা হচ্ছে গোবর, প্রাণীদের হচ্ছে কি গোবর। বোঝা গেছে? তাহলে বায়োমাস শক্তি হলো আমাদের উদ্ভিদের মৃত অংশ এবং প্রাণীর বর্জ্য পদার্থকে বলা হচ্ছে বায়োমাস। এবার বায়োমাসগুলি হচ্ছে আমাদের কাঠ, কৃষিজ বর্জ্য পদার্থ আর গোবর। এই হচ্ছে আমাদের বায়োমাস। এখন আমি আরেকটু ব্র্যাকেটের মধ্যে লিখে রেখেছি, এই যে বায়োমাস, বায়োমাস বা কাঠ, কৃষিজ বর্জ্য এবং গোবর, প্রাণীদের যে গোবর, এরা প্রত্যেকেই হচ্ছে পুনরায় নবীকরণ শক্তির উৎস। তার মানে তোমাদের এখান থেকে যদি কোশ্চেন করা হয় যে পুনরায় নবীকরণ যোগ্য শক্তির উৎসগুলি কি কি, তাহলে তোমাদের লিখতে হবে এখানে কাঠ, কৃষিজ বর্জ্য এবং গোবর। তাছাড়াও পুনরায় নবীকরণযোগ্য শক্তির আরেকটি উৎস কি? সেটি হচ্ছে আমাদের এই যে বায়োমাস শক্তি। এটা হচ্ছে আমাদের পুনরায় নবীকরণযোগ্য শক্তির উৎস। বোঝা গেছে? এই বায়োমাস দু ধরনের হয়, দু ধরনের বায়োমাস। কি কি? একটা হচ্ছে বায়োফুয়েল আর একটা হচ্ছে বায়োগ্যাস। এইবার বায়োফুয়েল এবং বায়োগ্যাস সম্বন্ধে আমাদের জানতে হবে। কি কি বললাম? বায়োফুয়েল আর একটা হচ্ছে বায়োগ্যাস। দেখো, বায়োফুয়েলটি কি? বায়োফুয়েল হচ্ছে কাঠ, কৃষিজ বর্জ্য ও গোবর জ্বালানি রূপে ব্যবহৃত হওয়ায় একে হচ্ছে বায়োফুয়েল বলে। বায়োফুয়েল মানে, ফুয়েল মানে হচ্ছে জ্বালানি। এবার বায়োফুয়েল মানে কি? কাঠ, কৃষিজ বর্জ্য এবং প্রাণীদের যে গোবর, এই প্রত্যেকটা কি হচ্ছে জ্বালানি রূপে যেহেতু আমরা ব্যবহার করে থাকি, সেই জন্য এদেরকে বলা হয়েছে আমাদের বায়োফুয়েল। এইবার বায়োগ্যাস কি? বায়োগ্যাস কয়েকটি গ্যাস দ্বারা তৈরি হয়। কি কি? এই যে CH4 মানে হচ্ছে মিথেন, বায়োগ্যাস হচ্ছে CH4 মিথেন, CO2 মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, H2 মানে হচ্ছে হাইড্রোজেন, আর H2S মানে হাইড্রোজেন সালফাইড। তার মানে আমাদের বায়ো যে গ্যাস, মিথেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন ও হাইড্রোজেন সালফাইডের মিশ্রণ। বোঝা গেল? তাহলে এই প্রত্যেকটার মিশ্রণ হচ্ছে আমাদের বায়ো গ্যাস। এবার বায়োগ্যাস, যে এই বায়োগ্যাসের মধ্যে আমাদের মিথেনের পরিমাণ জানো কত পার্সেন্ট? 75% হচ্ছে মিথেন থাকে। মনে রাখতে হবে আমাদের বায়োগ্যাস কার কার মিশ্রণ নিয়ে তৈরি? মিথেন CH4, কার্বন ডাই অক্সাইড CO2, হাইড্রোজেন H2 এবং হাইড্রোজেন সালফাইড, এই চারটি নিয়ে হচ্ছে আমাদের বায়োগ্যাস তৈরি। তার মধ্যে বায়োগ্যাসের মধ্যে আমাদের যে মিথেন আছে CH4, তার পরিমাণ হচ্ছে 75%। 75% হচ্ছে মিথেন থাকে এই বায়োগ্যাসে। খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এই কোশ্চেনটা দেয় যে বায়োগ্যাসে মিথেনের পরিমাণ কত? 75%। বোঝা গেল? এইবার আসি আমরা মেথাজনিক ব্যাকটেরিয়া। মেথাজনিক এক ধরনের একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ারা হলো মেথানোজেন আর কি। মেথাজনিক একটি ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটা হচ্ছে আমাদের মেথানোজেন আর কি। বোঝা গেল? যা অল্প অক্সিজেনে পরিবেশে বিপাকীয় প্রক্রিয়ায় মাধ্যমে CH4 মানে মিথেন উৎপন্ন করে। দেখো কত সুন্দর কথাটা, এখানে কিন্তু একটু তোমাদের বুঝতে হবে। এই যে মেথাজনিক ব্যাকটেরিয়া, এটি অ্যাকচুয়ালি একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা কি হচ্ছে
মেথানোজেন আর্কি নামক আরেকটা ব্যাকটেরিয়া। এই আর্কি যা অল্প অক্সিজেনের পরিবেশের বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে, প্রক্রিয়ার মাধ্যমে মানে অল্প পরিমাণ অক্সিজেন আছে, এই অক্সিজেনের বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন করতেছে আমাদের CH4 উৎপন্ন করে। CH4 মানে হচ্ছে মিথেন গ্যাস উৎপন্ন করে। কার মাধ্যমে? এই মেথাজনিক আর্কি এর সাহায্যে আমাদের এই মেথাজনিক ব্যাকটেরিয়াটা। বোঝা গেল? তার মানে মেথাজনিক আর্কি এটা কার সাথে? বায়ুর অল্প পরিমাণ অক্সিজেনের সাথে বিপাক প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে কি করতেছে, এই যে বিপাকীয় প্রক্রিয়ায় মিথেন গ্যাস উৎপন্ন করে। কি করে? মেথাজনিক ব্যাকটেরিয়া। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখন এই যে CH4 মিথেন, মিথেন কোথায় কোথায় উৎপন্ন হয় দেখো তো। জলাভূমিতে থাকে, জলের মধ্যে জলাভূমিতে আমাদের মিথেন গ্যাস উৎপন্ন হয়, যার আরেকটি নাম হচ্ছে মার্শ গ্যাস। মার্শ গ্যাস বলা হয় মিথেনকে, আমি লিখে রেখেছি। এই যে মার্শ গ্যাস মিথেন উৎপন্ন করে। তার মানে আমাদের মিথেন গ্যাস উৎপন্ন হয়, জলাভূমিতে উৎপন্ন হবে। তাছাড়া তারপরে আমাদের উদ্ভিদের যে বর্জ্য, এই যে আমরা কথাটা পড়েছি না, কৃষিজ বর্জ্য যেটা আছে, অ্যাকচুয়ালি কৃষিজ বর্জ্য, এই বর্জ্য এর মধ্যে আমাদের মিথেন গ্যাস উৎপন্ন হয়। তারপরে তোমাদের গোবরের, প্রাণীদের যে গোবর, হুম, গোবরের মধ্যে আমাদের মিথেন গ্যাস পাওয়া যায়। বুঝতে পেরেছ? এবং এই মিথেন গ্যাসকে বলা হচ্ছে মার্শ গ্যাস। খুবই ইম্পর্টেন্ট, তোমাদের কোশ্চেনে দেয় যে মিথেন গ্যাসের অপর নাম কি? মার্শ গ্যাস। বা মার্শ গ্যাস কাকে বলে? মিথেন গ্যাসকে বলা হয়। প্রত্যেকটি কোশ্চেন একটু নোট করবা তোমরা। তারপরে কয়লা খনিতে পাওয়া যায় আমাদের মিথেন গ্যাস। কয়লা খনিতে আমাদের মিথেন গ্যাস পাওয়া যায়। এই যে কয়লা খনিতে CH4 গ্যাস থাকে। এখন এই যে কয়লা খনির মধ্যে CH4 যে মিথেন যে গ্যাসটা, এই গ্যাসের মধ্যে অ্যাকচুয়ালি কি কি মিক্স থাকে জানো? প্রোপেন অথবা বিউটেন। প্রোপেন বা বিউটেন নামক একটা থাকে, আর এর সাথে থাকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CO2। তার মানে কি কয়লা খনিতে যে মিথেন গ্যাস পাওয়া যায় তার সাথে আমাদের প্রোপেন বা বিউটেন এবং কার্বন ডাই অক্সাইড মিক্স অবস্থায় থাকে। আর একটা কোশ্চেন লাস্ট আমাদের, সেটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে ফায়ার আইস। ফায়ার আইস কি, বা ফায়ার আইস কাকে বলা হচ্ছে এবং সেটি কি কি দ্বারা তৈরি হচ্ছে? ফায়ার আইস হলো মিথেন হাইড্রেটকে বলা হয়। মিথেন হাইড্রেট হচ্ছে আমাদের ফায়ার আইস। এই মিথেন হাইড্রেটটা আমাদের 4 অণু CH4 মানে 4 অণু মিথেন, এবং তার সাথে 23 অণু H2O মানে হচ্ছে জল। তার মানে মিথেন হাইড্রেট 4 অণু মিথেন এবং 23 অণু জল নিয়ে আমাদের ফায়ার আইস তৈরি হয়। খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের এখানে শর্ট কোশ্চেনে কিন্তু দেয় যে ফায়ার আইস কাকে বলা হচ্ছে? মিথেন হাইড্রেটকে বলা হচ্ছে। এবং মিথেন হাইড্রেট কি কি দ্বারা তৈরি হচ্ছে? 4 অণু CH4 মিথেন আর 23 অণু জল। এই হচ্ছে আমাদের ফায়ার আইস। বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমাদের প্রথম যে অধ্যায়। এই অধ্যায়ের প্রত্যেকটি টপিকস আমি বেসিক আলোচনা করেছি, এবং বেসিকের উপর ডিপেন্ড করে প্রথমেই বললাম আমি শর্ট কোশ্চেন সেগুলো দিয়েছি। এখন তোমাদের আরেকটি কাজ করতে হবে, যেটা আমি করাবো টিউটোরিয়ালে। এই অধ্যায়ের টোটাল বেসিকের উপর ডিপেন্ড করে আমি তোমাদের পরীক্ষাতে যে মেন যে শর্ট কোশ্চেনগুলা এবং ব্রড কোশ্চেনগুলো আসবে সেটা আমি বলে দেবো, কিন্তু সর্বপ্রথম যে কাজ আমার মাল্টিপল চয়েস যে কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা টেস্ট পেপার খুললেই পাবে এই অধ্যায়ে প্রত্যেকটি শর্ট কোশ্চেন আমি তোমাদের সাথে আলোচনা করব এর পরবর্তী পার্টে। তাহলে তোমরা এই অধ্যায়টা সুন্দরভাবে রিভাইজ দাও, প্রত্যেকটা কোশ্চেন নোট করে তোমরা মুখস্থ করতে থাকো। আর আজকে এই যে শক্তির যথাযথ ব্যবহার, এই ব্যবহারের মধ্যে বিশেষ করে অপচালিত শক্তি উৎস যেগুলি ছিল তোমাদের, কি কি ছিল? সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটার শক্তি, ভূতাপ শক্তি এবং বায়োমাস। তোমাদের কাছে অনুরোধ, এই কটা তোমাদের বই বের করবা, দেখবা ওই বইয়ের মধ্যে সুন্দরভাবে সৌরশক্তি সম্বন্ধে একটু লেখা আছে। শুধু তোমরা গল্পের মধ্যে একটু রিডিং পড়বা, এতটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ করছি যে তোমরা এগুলো একটু রিডিং পড়বা। রিডিং পড়লে কি হবে? আমি যে বুঝিয়ে দিলাম রিডিংয়ের সাথে এই কথাগুলি তোমাদের একটু ক্যাপচার হয়ে যাবে, তোমাদের আরও মুখস্থ হয়ে যাবে। শুধু গল্পের মতো, আর কিচ্ছু করতে হবে না, গল্পের মতো শুধু মুখস্থ করো, মানে পড়ে যাবে। আর আমি যা করালাম এগুলো প্রত্যেকটি শুধু নোট করে তোমরা খাতায় সুন্দরভাবে লিখে মুখস্থ করবা। দেখবা তোমাদের এই চ্যাপ্টার, এই অধ্যায় সম্পূর্ণ জল জল হয়ে গেছে, কোনো রকম সমস্যা থাকবে না। আমি কিন্তু তোমাদের এক অধ্যায় একদিনে করে দিতে পারি, কেন করাই না? কারণ একসঙ্গে যদি করে দিই, এক কান দিয়ে ঢুকাবে তোমরা, আর এক কান দিয়ে বের করে দিবে।
এই জন্য আমি তোমাদের পার্ট পার্ট করে সুন্দরভাবে এক একটা টিউটোরিয়ালে তোমাদের বেসিক সম্বন্ধে আমি আলোচনা করি, তারপর শর্ট কোশ্চেন নিয়ে আসি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমরা মনে রাখতে পারো, তোমরা ক্যাপচারটা অনেক দিন ধরে ধরে রাখতে পারো। তোমাদের কাজ কন্টিনিউ এখন যেটা রিভাইজ মানে যেটা শেষ হয়েছে প্রত্যেকটি অধ্যায়ের থেকে, সেই অধ্যায়ে যতটা শেষ হয়েছে তোমরা কন্টিনিউ রিভাইজ দিতে থাকো। রিভাইজ তোমাদের মাস্ট, সময় পাবে না তোমরা, তোমরা এখন থেকে কিন্তু শুরু করো। এর আগেও আমি ভিডিওতে বলেছি, ক্লাসের মধ্যে বলেছি যে যার যতটুকু শেষ হয়েছে, যেখানে যে পর্যায়ে শেষ হয়েছে সেখান থেকেই তোমরা রিভাইজ শুরু করো। এই রিভাইজের সময় আর পাবে না। যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না, তোমরা এই অধ্যায়টা একটু মনোযোগ দিয়ে পড়ো। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।